হিসেবে স্বয়ং নিজ ভার্সিটির লেকচারার জিয়ন জাংকুককে দেখে রীতিমতো চমকে উঠল তে। সাথে বেশ ভরকালো, নাক দিয়ে ঘাম ছুটে গেল তে। আর চোখে তে বারবার তাকাচ্ছে জাংকুকের দিকে। জাংকুক কেমন নির্বিঘ্নে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে বুঝলো না জাংকুক এত নির্বিকার কিভাবে। তবে কি জাংকুক থেকে চিনতে পারেনি? তে এক চরম দোটানায় পড়ে গেছে। তে বারবার চারিদিকে তাকাচ্ছে। এখন তো তে কিছু বলার সুযোগও নেই। বিয়ে আগে থেকেই পাকাপোক্ত, কাজেও চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হবে। জাংকুকের বাবা কিম নামজুন ও তের বাবা কিম সবিন বাল্যকালের বন্ধু। সেই বন্ধুত্ব মজবুত করতেই তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে রেখেছে বহুকাল আগে থেকেই। তেও বাবার পছন্দের উপর কোনো কিছু বলার সাহস পায়নি, তাই পাত্রকে না দেখি তে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। তবে তে যদি খুনাক্ষরে বুঝতে পারতো বিয়ের পাত্র আর কেউ নয় স্বয়ং জিয়ন জাংকুক, তবে তে কিছুতেই এই বিয়েতে রাজি হতো না। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শেষ হলো। জাংকুকের সাথে তে জুড়ে গেল সারা জীবনের জন্য। তে পুরুষালী কণ্ঠে ডাকলো কেউ। শীতল কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্রই শিরশিরিয়ে উঠল তের সমস্ত শরীর। মাত্র শাড়ি বদলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল তে। পিছনে ঘুরে তাকিয়ে তে দেখলো স্বয়ং জিয়ন জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুককে দেখা মাত্রই তের মনে পড়ে গেল জাংকুক এখন তের স্বামী। তে বিবাহিত। মনের ভেতরটা কেমন জানি মুচড়ে উঠল তের। জি বলুন। জাংকুক তের দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল, বসে কথা বলি। কি কথা? কেন, বসে কথা বললে কি খুব বেশি সমস্যা হবে নাকি? দেখুন আমি দাঁড়িয়ে বেশ আছি, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। তুমি কি সবসময় এমন রুড নাকি? আমি অলওয়েজ রুড কিনা জানি না। জাংকুক এগিয়ে এসে বারান্দার রেলিংয়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তাহলে তুমি নার্ভাস কেন? এমন কেন মনে হলো আপনার? কারণ তোমায় আমি বুঝছি তে। দেখুন আমাদের বিয়েটা হুট করে হয়েছে, বলা যায় একরকম বাধ্য হয়েছি। আমি এই মুহূর্তে কিচ্ছু বুঝতে চাই না, না কিছু মানিয়ে নিতে চাই, কিছুতেই অভ্যস্ত হতে চাই না আমি। আপাতত আমি শুধু কিছুটা সময় চাই। ঠিক আছে, তুমি তোমার সময় নিতে পারো, তবে ভুলেও এই বিয়েটাকে অস্বীকার করতে যেও না তে। কথাটা যেন মাথায় থাকে। জাংকুক বারান্দা থেকে বেরিয়ে আবার পিছনে ফিরে তের দিকে তাকিয়ে বলল, রাত জেগে থাকার অভ্যেস থাকলেও এখন ঘুমাও। সারাদিন তোমার উপর থেকে অনেক ধকল গিয়েছে। এই দাঁড়ান, আপনি আমার এই রাত জাগার কথা এত কিছু কি করে জানলেন? এটা তো আপনার জানার কথা নয়। আমার জানা উচিত, কারণ আই এম ইওর হাজবেন্ড। জাংকুক বলতে বলতে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। কাউকে না বলে তার বিছানায় শুয়ে পড়া ইজ আ ব্যাড ম্যানার্স। জাংকুক চোখ বন্ধ করে হাসলো, যেন জাংকুক জানতো তে এরকমই কিছু বলবে। তারপর চোখ খুলে তের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাও? আমি অন্য কোথাও গিয়ে শুই? না, আমি তা বলতে চাইনি। আপনি আমার অনুমতি নিতে পারতেন। জাংকুক এবার একদম উঠে বসলো। তে, আমরা বিবাহিত, আমাদের মাঝে অনুমতি বিষয়টা কি আদৌ জরুরি? দেখুন, আপনার সাথে আমার বিয়েটা শুধু কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ, এর থেকে বেশি কিচ্ছু না। সো ইউ হ্যাভ টু টেক মাই পারমিশন। হোয়াট ইফ এখন যদি আমি তোমার আর তোমার এই বেড দুটোরই দখলদারি নিয়ে নিই? তবে স্পর্শ চাইছেন? খুব করে চাইছি। তাহলে এই জীবনে আমার স্পর্শ আপনার আর পাওয়া হবে না মিস্টার জিয়ন জাংকুক। তুমি খুব ইন্টারেস্টিং জানো তো, আর আপনি খুবই বিরক্তিকর। আমি তোমার টিচার হইতে ডু সাম রেসপেক্ট। আমরা কি এখন ভার্সিটিতে স্যার? না তো। তাহলে স্টুডেন্ট হয়ে টিচারের সাথে এমন ব্যবহার করছো, লজ্জা করছে না তোমারতে? আপনিও বা টিচার হয়ে স্টুডেন্টকে বিয়ে করেছেন, আপনার লজ্জা করছে না স্যার? তের কথায় জাংকুক হাসলো। তের এই তেজি তো জাংকুকের খুব ভালো লাগে। ঘুমাবে না? আপনি ঘুমান, আমি তো ঘুমাবই, বেশ রাত হয়েছে। তুমিও ঘুমাও। তো ঘুমান। তুমি ঐশোতে ঘুমাবে এখন। আপনি বিছানায় ঘুমাবেন? হ্যাঁ, আমিও বিছানায় ঘুমাবো। তো রুমে কি আরেকটা বেড আছে? না, নেই। তবে আর কোথায় ঘুমাবে তুমি? না, আমি আপনার সাথে একই বিছানায় কিছুতেই ঘুমাতে পারবো না। কেন? বিছানায় ঘুমালে কি আমি তোমাকে খেয়ে ফেলবো? আপনি ছি, মুখের ভাষা এমন কেন আপনার? আর কি বলবো বলো তো, যা রং ঢং করছো তুমি।
তে ক্ষিপ্ত চোখে তাকালো জাঙ্কুকের দিকে, তারপর ধূপধাপ পা ফেলে এসে বিছানায় শুয়ে পড়ল। দূরে থাকবেন, একদম কাছে ঘেঁষবেন না। তুমি না বললেও আমি ঘেঁষতাম না, আমার ইচ্ছেও নেই, নিজের উপর কন্ট্রোল আছে আমার। তের কান ঝাঁঝা করে উঠল। এত লাগাম ছাড়া কথা কেন বলছে এই লোক? তে বিড়বিড় করে বলল, নির্লজ্জ লোক একটা। জানালার পর্দা ভেদ করে আসা এক ফালি সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল তে। পাশে ঘুরে শুতে চাইলেও তে পারল না শুতে, কি যেন একটা শক্ত কিছুর সাথে বাজলো তে। তে পিটপিট করে চোখ খুলে এক পুরুষকে দেখে ভড়কে যায়। জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। আপনি এখানে? কথাটা বলতে বলতেই তের মনে পড়ল তে তো বিবাহিত, জাঙ্কুক তো তের স্বামী। তে তাকালো জাঙ্কুকের দিকে, তারপর নিজের দিকে। তাদের মাঝে দূরত্ব খুবই কম। তে চটপট করে উঠে পড়তে চাইলেও পারল না, হুমড়ি খেয়ে পড়ল জাঙ্কুকের বুকে। তে বড় বড় চোখ করে জাঙ্কুকের বুক থেকে সরে যেতে গেলেই শক্ত এক টান পড়ল তের হাতে। তে কপালে ভাঁজ ফেলে কটমট করে তাকালো জাঙ্কুকের দিকে। আপনি কি করছেন কি এসব? নিজের হাজবেন্ডকে নিজের কাছে দেখে এত অবাক হওয়া উচিত নয় মিসেস জিওন। তে আবারও উঠে বসতে গেলে জাঙ্কুক এক ঝটকায় তেকে টেনে নিজের কাছে নিয়ে এলো। উফ, আপনার সমস্যা কি? জাঙ্কুক এবার তের দিকে দুষ্টু চোখে তাকিয়ে বলল, আমার সমস্যা তো তুমি জান। তে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে এই জাঙ্কুকের? এমন আচরণ কেন করছে? হঠাৎ করে জাঙ্কুকের হাত ছেড়ে দিল। মুখমণ্ডল গম্ভীর করে বিছানা থেকে উঠে গেল জাঙ্কুক। তে অবাক হয়, কি হলোটা কি জাঙ্কুকের? ক্ষণে ক্ষণে এমন রূপ বদলায় কেন উনি? সকালে খাওয়া দাওয়ার পর্ব চুক্তি জাঙ্কুক তৈরি হলো নিজ বাড়ি যাওয়ার জন্য। তে আর জাঙ্কুকের বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছে। তেকে এখনো আনুষ্ঠানিক ভাবে জাঙ্কুক বিয়ে করেনি, তাই তে এখন আপাতত নিজের বাড়িতে থাকবে আর জাঙ্কুক যাবে তার বাড়িতে। কিম সবিনের সাথে কথা বলে জাঙ্কুক তের রুমে ঢুকলো। দেখলো তের হাতে একটা বই, তে বেশ মন দিয়ে পড়ছে। জাঙ্কুক দরজা চাপিয়ে তের কাছে এসে ঝুঁকে দেখলো বইটি একটা ইংলিশ বুক। কিছু লাইন পড়েই জাঙ্কুক বড়সড় চোখ করে অস্পষ্ট স্বরে বলল, আস্তাগফিরুল্লাহ। তে চমকে উঠলো। এতক্ষণ তে খেয়ালই করেনি জাঙ্কুককে। জাঙ্কুককে দেখে জলদি করে বই সরিয়ে নিল নিজের পেছনে। এভাবে কি দেখছেন আপনি? দূরে যান। এসব পড়ো তুমি? কি সব পড়ি আমি? সিরিয়াসলি তে? আমি তো তোমাকে সভ্য ভেবেছিলাম। তো আমি কি অসভ্য নাকি? না, তবে বইয়ের সিনারিগুলো খুব অসভ্য। হ্যাঁ, একদম আপনার মতো। লিসেন, তোমার এখনো এসব পড়ার বয়স হয়নি। বয়স হলে তখন পড়ো। এই যে শুনুন, আমার না বিয়ে হয়ে গেছে, বয়সও হয়ে গেছে, তো আমি এগুলো পড়তেই পারি। জাঙ্কুক তের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, সময় হোক জান, তারপর আমি না হয় তোমাকে প্র্যাকটিক্যালি সবটা শিখাবো। জাঙ্কুকের কথা শুনে তের কান ঝাঁঝা করে উঠল। তে হতবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। এই সুযোগে জাঙ্কুক তের হাতের বইটি নিয়ে নিল। এরপর জাঙ্কুক তের দিকে তাকিয়ে তেকে শাসিয়ে বলল, এই রকম বই আমি যেন তোমার কাছে আর না দেখি। এখন থেকে ভুলেও তুমি এই বইগুলো পড়বে না। জাঙ্কুক এরপর দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলল, আসি আমি। তে মাথা নেড়ে সম্মতি জানায়। জাঙ্কুক এরপর হালকা হেসে ঘর ছেড়ে বের হয়ে রওনা হলো নিজ বাড়ির উদ্দেশ্যে। জাঙ্কুক আর তের বিয়ের বয়স প্রায় 13 দিন হয়ে গেছে। এই 13 দিন জাঙ্কুক তের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি, তেও করেনি। আজ 13 দিন পর তে ভার্সিটি এসেছে। ভার্সিটি এসেই তে মনে মনে বারবার বলছে, আচ্ছা জাঙ্কুক কোথায়? ভার্সিটি আসেনি, উনি তো আমাকে একটা ফোনও করেনি। শুধু বিয়ে করেই কি ওনার দায়িত্ব শেষ? কিন্তু বিয়ের পর উনি এমন হাবভাব করছিলেন যেন বউ ছাড়া উনি কিছু বোঝেনি না। তে ভাবতে ভাবতে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ করে কেউ যেন তের হাত চেপে ধরে। কি ব্যাপার তোমার? ভার্সিটি এসেছো, একবার জানালেও না? সামনে থাকা লোকটাকে দেখে তের মাথা চট করে গরম হয়ে গেল। লোকটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, তোমাকে কেন জানাতে যাব? কি হও তুমি আমার? দেখো তে, ভার্সিটির সবাই জানে আমি তোমার কি হই, তাহলে সবাইকে এটাও জানিয়ে দাও তুমি আমার কেউ হও না। শোনা, রাগ কেন করছো? চলো বসে কথা বলি। দেখো, আমি চাই না তোমার সাথে কোনো প্রকার কথা বলতে। প্লিজ লিভ মি। সমস্যা কি তোমার তে? এরকম নখরা কেন করছো? বেশি মানাতে চাইছি বলে কি মাথায় চড়ে বসে গেছো নাকি? তখনই সপাটে চর বসলো বোগামের গালে। খবরদার, একদম আমার উপর চেঁচাতে আসবে না বোগাম। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, নেক্সট টাইম রাস্তার লোকজনকে দিয়ে তোমাকে মার খাওয়াবো, মাইন্ড ইট। তে
একদম চেঁচাবে না। আমাকে রুম ডেটে যাবার কথা বলেছিলে কোন সাহসে? শুধু তো না করেছিলাম, তুমি তো পারলে আমাকে রেপ করতে গিয়েছিলে। খবরদার, আমাকে আর তুমি ডিস্টার্ব করবে না বোগাম, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কথাগুলো বলেই তে সেখান থেকে চলে গেল। বোগাম বেশ অপমানিত হলো। চারপাশের লোকজন বোগামকে দেখে হাসছে। বোগাম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। এদিকে আড়ালে এক জোড়া চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। পারলে সে যেন সবকিছু ভস্ম করে দিত। জাঙ্কুক রাতের খাবার শেষ করে সবেমাত্র ঘরে এসে বসেছে, তখনই জাঙ্কুকের ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকিয়ে জাঙ্কুকের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে লম্বা একটা সালাম দিল জাঙ্কুক। ওপাশ থেকে তে সালামের উত্তর দিয়ে বলল, আপনি শুধরাবেন না আর, তাই না? ওমা, আমি কি করেছি তে? কিচ্ছু করেননি আপনি। তবে এত বড় অপবাদ দেওয়ার মানেটা কি শোনা? খবরদার, আমাকে একদম এসব উল্টা পাল্টা নামে ডাকবেন না বলে দিলাম কিন্তু। তুমি এমন কেন? কেমন আমি? কেমন যেন কাঠখাট্টা টাইপ। আমি এমনই। কেন বিয়ের আগে জানতেন না আমি কেমন? জানতাম, তবে তখন তো ভালোই লেগেছিল। তো এখন এখন কি লাগছে? আপনারা না কোনো পুরুষই ভালো না, 2 দিন যেতে না যেতেই বউকে আর ভালো লাগে না আপনাদের। জাঙ্কুক সশব্দে হেসে উঠল। তেকে রাগাতে জাঙ্কুকের বেশ ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, বলো কেন ফোন করেছো? কেন, আপনাকে বুঝি ফোন করা যাবে না? না না, যাবে। তবে এত রাতে একজন বিবাহিত পুরুষকে ফোন করেছো, লজ্জা করছে না? বিবাহিত পুরুষটারই বা কি লজ্জা? একটা মেয়ে ফোন করেছে আর উনি তার সাথে ফোনে কথা বলছেন। বিবাহিত হয়ে এমন করতে আপনার লজ্জা করলো না? তের কথায় জাঙ্কুক আবারও হেসে উঠল। আচ্ছা বলো, কেন ফোন দিয়েছো? কালকে আমার বাসায় আসবেন আপনি। ছি তে, ছি, শেমনিও। আমি কি করলাম আবার? তুমি আমাকে তোমার ফাঁকা বাসায় ডাকছো? আমি কখন বললাম আমার বাসা ফাঁকা? ও, বলনি? তাহলে আমি হয়তো ভুল শুনেছি। যাই হোক, কি বলছিলে যেন? ছাতার মাথা বলছিলাম, শুনতে হবে না। আচ্ছা আচ্ছা, রাগ করো না, ঠিক আছে, কাল আসবো। কিন্তু দরকারটা কি তা তো বলবে। বাবা দাওয়াত দিয়েছেন, কালকে আব্বু আম্মুর অ্যানিভার্সারি, তাই বুঝি? আচ্ছা, অবশ্যই আসবো আমি। সন্ধ্যার আগেই আসবেন, আর আসার সময় আপনার আব্বু আম্মুকেও নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, এখন তবে রাখছি। তে, বলুন। কিছু না। আচ্ছা। এরপর ফোনটা কেটে দিল। আজকাল এই লোকের সাথে কথা বলতেই তের কেমন অস্বস্তি হয়। জাঙ্কুকের সাথে কথা বলাই তের কাছে এখন একটা মহাবিপদ। কখন যে কি বলে বসে তার কোনো লাগাম নেই। কেমন জানি লজ্জা লজ্জা করে তের। অসভ্য একটা লোক। হঠাৎ দেয়ালের সাথে তেকে শক্ত হাতে চেপে ধরেছে জাঙ্কুক। কিছুক্ষণ আগে জাঙ্কুক বাড়িতে পা রাখতেই তেকে দেখে স্ট্যাচু হয়ে গিয়েছিল। অনেকক্ষণ বুকে হাত দিয়ে স্তম্ভের মতো তের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ থেকে ফাঁকা জায়গায় পেয়ে 2 হাত দেয়ালের সাথে রেখে তেকে আটকে দেয়। তে জাঙ্কুকের এমন কাণ্ডে বেশ ভয় পেল। কেউ দেখলে কি ভাববে? এদিকে জাঙ্কুক তেকে দেখছে। তে আজ শাড়ি পরেছে। তেকে দেখতে এতটা মোহনীয় লাগছে যে জাঙ্কুকের চোখ তের দিক থেকে সরছেই না। জাঙ্কুক তার চোখ দিয়ে তের সব স্পর্শ করছে। প্রথমে চোখ, তারপর নাক, তারপর ঠোঁট। সেখানেই যেন জাঙ্কুকের চোখ আটকে যায়। তে ঘাবড়ে গিয়ে থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় তে বলল, কি করছেন কি আপনি? দূরে সরুন প্লিজ। জাঙ্কুক সরল না, বরং ঘনিষ্ঠতা আরো বাড়িয়ে দিল। তে আরো সেটে গেল দেয়ালের সাথে। জাঙ্কুক বেশ ঠান্ডা স্বরে থেকে বলল, শাড়ি কেন পরেছো তে? মা বলেছে আপনারা আসবেন তাই। সবার জন্য পরেছো নাকি শুধু আমার জন্য? তে তাকালো জাঙ্কুকের দিকে। এ কেমন প্রশ্ন? সবার জন্য আর তার জন্য, এটা আবার হয় নাকি? তে সহসাই জবাব দিল, সবার জন্য। আর কখনো পরবে না জান। তুমি শুধু সাজবে আমার জন্য। শাড়ি পরবে শুধুমাত্র আমার জন্য। অন্য কারো জন্য যেন এগুলো তোমাকে আর কখনো পরতে না দেখি। আপনার কথা মতো হবে নাকি সব? হ্যাঁ হবে। আমি কেন মানবো আপনার কথা? কে আপনি? গুড কোয়েশ্চেন, and the answer would be I am your beloved husband. রাতেতে বাবা মার জোড়াজড়িতে জাঙ্কুক আজ এখানেই থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। তের বেশ বিরক্ত লাগছে। জাঙ্কুককে তে কেন জানি সহ্য করতে পারছে না। তের মন চাচ্ছে জাঙ্কুকের শোবার জায়গায় 1 বালতি পানি ঢেলে দিতে, কিন্তু না,
তে এমন করবে না। জাংকুক যে মহান ধরিবাজ ছিল, সে নিজে না ঘুমাতে পারলে তেকেও ঘুমোতে দেবে না। রাতেতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো জাংকুক বিছানায় বসা। জাংকুকের হাতে একটি বই, হান্টিং এডিলিন। তে বইটি দেখা মাত্রই দ্রুত পায়ে এসে জাংকুকের হাত থেকে বইটি কেড়ে নিয়ে বলল, আপনি এটা কেন পড়ছেন? আরো তো বই ছিল, সেগুলো পড়তেন কেন? এটা কি হয়েছে? কিচ্ছু না, তেমন একটা ভালো বই না এটা। তো কবে কিনেছো এটা? কিছুদিন হয়েছে। তোমাকে আমি বারণ করেছিলাম তে এসব বই পড়তে, তারপরও পড়েছো। তুমি কথার অবাধ্য হয়েছো। তা তে বলো তো, এর শাস্তি স্বরূপ তোমাকে ঠিক কি পানিশমেন্ট দেওয়া যায়? পানিশমেন্ট? পানিশমেন্ট। এক কাজ করো, তুমি এই বইটি এখন আমাকে পড়ে শোনাবে। জাংকুকের কথায় তে চমকে উঠল। এই বই তে জাংকুকে পড়ে শোনাবে? তাতে কোনোদিনও পারবে না, তে তো লজ্জায় মরে যাবে। কি হলো, এসো তাড়াতাড়ি। ফার্স্ট না, আর উপায় নেই, যেতেই হবে। কে জানে কপালে কি আছে। এসব ভাবতে ভাবতেই তে বইটি হাতে নিয়ে বিছানার কাছে গেল। জাংকুক কোলে বালিশ নিয়ে হাতে মাথা ঠেকিয়ে তাকালো তের দিকে। তের তো লজ্জায় মরি মরি অবস্থা। জাংকুক একটা পেজ খুলে তের হাতে দিয়ে বলল, এখান থেকে পড়ো। পেজটা দেখে তের মাথায় যেন বাজ ভেঙে পড়লো। তে ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি এত নির্লজ্জ অসভ্য কেন? কি সব পেজ বের করে দিয়েছেন আমাকে? আজব, তুমি নরমালি পড়তে পারো, আর এখন আমি বলছি আর আমাকে পড়ে শোনাতে পারবে না? পারবো না, আমি এসব কিছুতেই পড়তে পারবো না, বাজে লোক একটা। তাহলে আমিও তোমার আম্মু আব্বুকে গিয়ে দেখাই, তাদের মেয়ে কি সব পড়ে বেড়ায় সারাদিন। আপনি আপনি আমার পিছে পড়ে আছেন কেন সব সময়? সমস্যা কি আপনার? জাংকুক ঝুঁকে গেল তের দিকে। তে পিছিয়ে গেল এক কদম। জাংকুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে তের দিকে। তেও পেছাতে পেছাতে বলল, কি হয়েছে? কি হবে? তো আপনি এগোচ্ছেন কেন? তুমি পেছচ্ছ কেন? আপনি এগোচ্ছেন তাই আমি পেছচ্ছি। এভাবে এগোচ্ছেন কেন আপনি? তুমি পেছচ্ছ তাই। তে পেছতে পেছতে একদম দেয়ালের সাথে ঠেকে গেল। পিছে যাবার আর কোনো জায়গা নেই। জাংকুক একদম তের সামনে এসে দাঁড়ায়। তের গলা শুকিয়ে গেল। তের নাক বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। তে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ দূরে যান আপনি, এসব কিন্তু ঠিক না। ঠিক না? কিসে ঠিক না? আমি তো শুধু কথাই বলছি। আপনার কথা বলার ভঙ্গি একদম ঠিক না। তে তুমি খুব ভালো করেই জানো আমি কখনো তোমায় আঘাত করব না, কিন্তু তুমি এমন রিঅ্যাক্ট করছো যেন মনে হচ্ছে আমি তোমাকে খেয়ে ফেলবো। আপনি তার চেয়েও খারাপ। খারাপ হই বা ভালো, আমি তো তোমারই সোনা। জাংকুকের কথায় তে থমকালো। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি এমন কেন করছেন? একটু শান্ত থাকতে পারেন না আপনি? তোমার সাথে শান্ত থাকা যায় না ক্যামেলিয়া, তুমি নিজেই তো একটা ঝড়। কি বললেন? কি বললাম? মাত্র আমাকে কি বলে ডাকলেন আপনি? ক্যামেলিয়া। তে হুট করেই জাংকুকের কাছ থেকে সরে গেল। তারপর বলল, রাত হয়েছে, খাবেন না? জাংকুক চমকালো না, কারণ জাংকুক জানে তে এমন কিছু বলবে। ঘরে নিয়ে আসি? আসো। তে খাবার নিয়ে ঘরে আসলো। তারপর জাংকুককে বলল, নিন, খেয়ে নিন। জাংকুক কয়েক টুকরা মুখে দিয়ে তের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, খাবার কি রান্না করেছে? কেন? আমি। কেমন হয়েছে? খুব সুস্বাদু, কিন্তু কিন্তু তোমার থেকে বেশি নয়। আপনি আপনি এত নির্লজ্জ অসভ্যের মতো কথা কেন বলেন? নির্লজ্জের মতো কই বললাম? ঠিকই তো বললাম। থাক, চুপ করে খান তো। মাঝরাতে বৃষ্টির শব্দে জাংকুকের ঘুম ভেঙে যায়। জাংকুক পাশে ফিরে তাকিয়ে দেখলো তে নেই। জাংকুক চমকালো। জাংকুক উঠে সারা ঘর খুঁজতে থাকলো তেকে। অস্থিরতায় বুক কেঁপে উঠল জাংকুকের। তে কোথাও নেই। জাংকুক পাগলের মতো সারা বাড়ি থেকে খুঁজেছে, কিন্তু তে নেই। বাকি শুধু ছাদ। জাংকুক পা বাড়ালো ছাদের দিকে। ছাদের দরজার কাছে আসতেই জাংকুক যেন থেমে যায়। তে বৃষ্টিতে ভিজছে, দু হাত ছড়িয়ে চঞ্চল পায়ে এদিক ওদিক করছে। এই যেন তের এক অন্য রূপ, কোমল, শান্ত, স্নিগ্ধ। জাংকুকের কি যেন হলো, ধীর পায়ে এগিয়ে গেল তের দিকে। তে হঠাৎ করে জাংকুককে দেখে থেমে যায়। দ্রুত পায়ে নিচে চলে আসতে নিলেই জাংকুক তের হাত ধরে তেকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। জাংকুক তের কোমরে হাত রাখে। তেকে একেবারে নিজের সাথে লেপ্টে নিয়েছে জাংকুক। হঠাৎ এমন ঘনিষ্ঠতা আশা করেনি তে। জাংকুক তের চোখের দিকে তাকালো। কতটা সুন্দর এই চোখ!
জাঙ্কুক হাত উঠিয়ে ধীরে ধীরে তের মুখে পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে তের কানে গুঁজে দিল। তের শরীর জাঙ্কুকের স্পর্শে কেঁপে উঠল। দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন খুইয়ে ফেলেছে তে। তীর তীর করে কাঁপতে লাগলো তের গোলাপি অধর জোড়া। তে কোনো মতে মাথা নুইয়ে বলল, জাঙ্কুক ঘরে চলুন। কেন? খুব ঘুমাবো। ছাদে কেন এসেছো এত রাতে? বৃষ্টি হচ্ছিল তাই। তোমার বৃষ্টি পছন্দ তে? তে তাকালো জাঙ্কুকের দিকে, মাথা নাড়িয়ে সম্মতি জানালো, হ্যাঁ তের বৃষ্টি খুব পছন্দ। জাঙ্কুক হাসলো। আর আমার কি পছন্দ জানো তে? কি? তোমাকে। জাঙ্কুকের এত সহজ স্বীকারোক্তি শুনে তের ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। জাঙ্কুক দেখলো সবই। বৃষ্টির পানি তের কপাল বেয়ে তের ঠোঁটে গিয়ে পিষছে। জাঙ্কুক যেন আর সহ্য করতে পারলো না। নিজের পুরুষালী ঠোঁটের দখলে নিয়ে গেল তের তুল তুলে নরম গোলাপি ঠোঁট জোড়া। তীর তীর করে তের কাঁপতে থাকা চোখ অনায়াসে বুঝে গেল। এক পুরুষালী ঠোঁটের বিরুদ্ধে লড়াইয়ে তে যেন কাহিল হয়ে উঠল। উথাল পাথাল অনুভূতিতে তের ভিতরটা যেন একদম পিষে গেল। তের এখন প্রায় যায় যায় অবস্থা। দুজনের মনে শুধু কয়েকটা লাইন এসে কড়া নাড়ছে। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বোঝেনি তোমায় শুধু ছোঁয়ায় এত যে আগুন। এভাবেই দিন পার হচ্ছে। আস্তে আস্তে জাঙ্কুকের আচরণ জাঙ্কুকের কেয়ার থেকে বাধ্য করছে জাঙ্কুকের প্রতি দুর্বল হতে। তবে জাঙ্কুকের প্রতি দুর্বল হলেও এটা প্রকাশ করতে পারছে না। আজকাল তের প্রতি জাঙ্কুকের পিপাসা দেখতে তের কেন যেন অনেক বেশি ভালো লাগে। তের জন্য জাঙ্কুকের ছটফটানি, তেকে দেখতে না পেয়ে জাঙ্কুকের আহাজারি সবকিছুই তেকে মুগ্ধ করেছে জাঙ্কুকের প্রতি। সেদিন বিকেলবেলা তের বাড়িতে একটা পার্সেল আসে। পার্সেলে ছিল একটা শাড়ি, ম্যাচিং চুড়ি আর একটা ঠিকানা। তে বুঝে যায় এটা আর কেউ নয়, স্বয়ং জাঙ্কুক পাঠিয়েছে। তে খুশিতে যেন আত্মহারা হয়ে যায়। তে আর কোনো কিছু না ভেবে চট করে শাড়িটা পরে ঠিকানা অনুযায়ী সেই জায়গায় চলে যায়। জাঙ্কুকের দেওয়া ঠিকানায় তে পৌঁছতেই কেন জানি তের অনেক বেশি খটকা লাগতে শুরু করলো। এত শুনশান জায়গায় জাঙ্কুক কেন দিকে আসতে বলবে? আর তাছাড়া জাঙ্কুকই বা কোথায়? জায়গাটার চারিদিকে শুধু জঙ্গল। জঙ্গলের ওপারে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। সেখানে ডিম ডিম করে আলো জ্বলছে। এমন একটা জায়গায় জাঙ্কুক কেন দিকে আসতে বললো? এখানে কোনো মানুষ তো দূর, একটা পাখির শব্দও শোনা যাচ্ছে না। তের কেমন জানি একটু ভয় ভয় করলো। তে কাঁপা কাঁপা গলায় বলল, জাঙ্কুক, জাঙ্কুক কোথায় তুমি? আমি এসেছি, প্লিজ বের হয়ে এসো। আমার ভয় করছে জাঙ্কুক। জাঙ্কুক? না, জাঙ্কুকের তো কোনো সারা শব্দ নেই। তাহলে জাঙ্কুক কোথায়? এরই মধ্যে হঠাৎ করে অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে কেউ এসে দাঁড়ালো তের সামনে। অন্ধকার থাকায় তে বুঝতে পারলো না এটা কে। তে কাঁপা কাঁপা গলায় আবারও বলল, জাঙ্কুক এটা তুমি তাই না? কি হলো, কথা বলছো না কেন? জাঙ্কুক কথা বলো। তে ধীরে ধীরে লোকটার দিকে এগোচ্ছে। ঠিক তখনই আশপাশ থেকে অনেকগুলো লোক এসে তের মুখে রুমাল চেপে ধরলো। মুহূর্তেই তের চোখ ঘোলা হয়ে এলো। তের চোখে অন্ধকার নেমে আসলো। জ্ঞান ফিরতে তে পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখলো তেকে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। কিন্তু তেকে এভাবে বেঁধে রাখলো কে? তে আর কোনো কথা ভাবলো না, চিৎকার করা শুরু করলো। কিন্তু কেউ তের চিৎকারের কোনো জবাব দিচ্ছে না। তে বুঝতে পারলো তখন জঙ্গলের মধ্যে যে কুঁড়ে ঘরটাতে দেখেছিল সেই কুঁড়ে ঘরেই তেকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু কে এমন করতে পারে? তে আবারও চিৎকার শুরু করলো। চিৎকার করতে করতে তে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে ফেললো। তের বড্ড পানি পিপাসা পেয়েছে। তখনই দরজা খুলে কেউ রুমের মধ্যে প্রবেশ করে। লোকটা তেকে উদ্দেশ্য করে বলল, ওফো জান, তুমি এত চিৎকার কেন করছো? কানটা তো আমার। হঠাৎ করে খুব পরিচিত গলা কানে ভেসে আসতেই তে মাথা তুলে উপরের দিকে তাকালো। তারপর তে যাকে দেখলো তাকে দেখেই হঠাৎ করে তের মাথাটা গরম হয়ে গেল। এ কি বোকান তুমি? ইয়েস বেবি, আমি ছাড়া আর কেই বা তোমাকে এত আদর করে রাখবে বলো? হাউ ডেয়ার ইউ, আমাকে এভাবে তুলে আনার সাহস কোথায় পেলে তুমি? আহ জান, ভালোবাসা থেকে পেয়েছি। আজ তো তোমার আর আমার ভালোবাসার রাত। সবে তো তোমাকে তুলে এনেছি, আজ রাতে তো হবে আসল খেলা। তোমাকে এমন আদর করব আমি যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না সোনা।
কথাগুলো বলতে বলতে বোগাম ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসে। খবরদার বোগাম, ভুলেও আমাকে স্পর্শ করার চিন্তা মাথায় এনো না। আমি বিবাহিত, আর তাছাড়া জাঙ্কুক যদি জানতে পারে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ওহ জান, জাঙ্কুক তো দূরের কথা, একটা কাক পক্ষীও টের পাবে না তুমি এখানে আমার কাছে। আর তুমি যে বিবাহিত তা আমি জানি, তবে তাতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া শুনেছি বিবাহিত হলে নাকি মজা আরো বেশি পাওয়া যায়। এবার আমাকে তোমাকে আদর করতে দাও জান, আমার যে তর সইছে না। কথাগুলো বলেই বোগাম তের গালে হালকা হাতে স্লাইড করতে শুরু করে। বোগামের আঙ্গুল তের ঠোঁট অব্দি যেতে পারলো না। তখনই কোথা থেকে হঠাৎ করে একটা হট স্টিক এসে বোগামের মাথায় প্রচন্ড জোরে একটা আঘাত করলো। আংশিক ঘটনায় তে হতভম্ব হয়ে সামনের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক হট স্টিক হাতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি এসেছো, আমাকে বাঁচাও জাঙ্কুক, আমাকে বাঁচাও। তে চিৎকার করে জাঙ্কুককে ডাকতেই জাঙ্কুক তের হাতের বাটন খুলে তেকে এক হাতে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। জাঙ্কুকের পরপরই রুমে আরো কিছু লোক প্রবেশ করেছিল। জাঙ্কুক তাদেরকে উদ্দেশ্য করে বলল, এটাকে তুলে আমার থেরাপি রুমে নিয়ে যাও। প্রাথমিক থেরাপিটা তোমরা দাও, আর তার পরেরটা আমি দেব। জাঙ্কুকের কথা মতো লোকগুলো বোগামকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। এদিকে ভয়ে তে জাঙ্কুকের বুকের সাথে লেপ্টে গেছে। ভয়ে তে যেন থরথর করে কাঁপছে। জাঙ্কুক বুঝে যায় তেকে একা রাখা যাবে না আজ। জাঙ্কুক তৎক্ষণাৎ তের বাড়িতে ফোন করে জানায় তে আজ জাঙ্কুকের সাথেই থাকবে। তে সেই সময় থরথর করে কাঁপতে কাঁপতে সেই যে জাঙ্কুককে জড়িয়ে ধরেছিল আর ছাড়েনি। জাঙ্কুকের সাথে একেবারে লেপ্টে গেছে তে। ফুপিয়ে ফুপিয়ে অনেক কেঁদেছে মেয়েটা। সেই অবস্থায় জাঙ্কুক থেকে কোনো রকমে কোলে তুলে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর রওনা হয় জাঙ্কুকের বাংলো বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়েছিল। বাংলো বাড়িতে আসার পর জাঙ্কুক থেকে আলতো হাতে আবার কোলে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। জাঙ্কুক থেকে রুমে এনে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। ভয়ে তের মুখটা শুকিয়ে গেছে। জাঙ্কুকের ভাবতেও অবাক লাগছে, যে মেয়েটার এত তেজ, যেই মেয়েটা সারাদিন দাপিয়ে বেড়ায়, সে কেমন জানি নিস্তেজ হয়ে গেছে, যেন তের দেহে কোনো প্রাণ নেই। জাঙ্কুক থেকে বিছানায় শুয়ে উঠতে চাইলেও জাঙ্কুক উঠতে পারেনি, কারণ তে তখনও জাঙ্কুকের শার্টের কলার ধরে রেখেছে। জাঙ্কুক মুচকি হেসে তের হাত থেকে শার্টের কলারটা ছাড়াতে চাইলেই তের ঘুম ভেঙে যায়। চোখ খুলতে তে আবারও চিৎকার করে ওঠে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। তে তে প্লিজ শান্ত হও, এই দেখো আমি জাঙ্কুক, তোমাকে কেউ কিচ্ছু করবে না। জাঙ্কুক, জাঙ্কুক ও আমাকে তে আমার বউজান, প্লিজ আমার কথাটা শোনো, কেউ তোমাকে ছুঁতে অবধি পারেনি, প্লিজ তুমি শান্ত হও। জাঙ্কুকের কথায় তে ধীরে ধীরে শান্ত হলো, তবে জাঙ্কুককে ছাড়েনি, বরং শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুকের বুকের সাথে একেবারে লেপ্টে গেছে। এদিকে তের এমন কাছে আসায় ধীরে ধীরে জাঙ্কুকের অবস্থা যেন খারাপ হয়ে আসছে। জাঙ্কুক এমনিতেই তের প্রতি অনেক বেশি অবসেসড, তার উপর তের এমন ভয়ার্থ চাহনি, ভয়ার্থ মুখ, আর তের এমন কাছে আসা জাঙ্কুকের শরীর মন সবকিছুকেই উত্তপ্ত করে তুলছে। জাঙ্কুকের মনের মধ্যে এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। তেকে একান্ত কাছে পেতে খুব ইচ্ছে করছে, কিন্তু তে যে ভয় পেয়ে আছে। জাঙ্কুক কি করে তের কাছে যাবে? এদিকে জাঙ্কুকের মনের অতৃপ্ত বাসনা জাঙ্কুককে নাড়িয়ে তুলছে ভেতর দিক থেকে। জাঙ্কুক কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তেকে ছাড়াতেও পারছে না জাঙ্কুক। বাইরে তুমুল বেগে ঝড় শুরু হয়েছে। প্রকৃতিও মনে হয় জাঙ্কুকের মনের ঝড়ের সাথে তালে তাল মিলিয়ে একই সাথে প্রকৃতিতে আঘাত এনেছে। হঠাৎ করে ঘরের সমস্ত বাতি নিভে গেল। বাইরে বিদ্যুৎ চমকানোর প্রচন্ড শব্দ আর অন্ধকার ঘর জাঙ্কুকের মনের সকল বাত এক ধাক্কায় ভেঙে ফেললো। জাঙ্কুক থেকে এক টানে বিছানায় ফেলে দিয়ে তে গায়ের উপর উঠে যায়। জাঙ্কুকের আংশিক আক্রমণে তে স্তব্ধ হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, আই এম সরি তে, আমি জানি তুমি মানসিকভাবে ঠিক নেই, তবে আমার কিচ্ছু করার নেই, আমার মনকে শান্ত করতে তোমাকে লাগবে, আই নিড ইউ। অন্ধকারে তেকে দেখা না গেলেও বাইরের বাজ পড়ার আলোতে তের মুখ জাঙ্কুক দেখতে পাচ্ছে। তে বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে বুঝতে পারছে না জাঙ্কুককে ঠিক কি বলা উচিত। তবুও তে কাঁপা কাঁপা গলায় জাঙ্কুককে বলল, জাঙ্কুক আপনি আমার হাঁপাচ্ছেন কেন?
কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ? তে তুমি আমাকে পাগল করে দিয়েছো, আমার ভিতরের আগুনকে জ্বালিয়ে দিয়েছো। তোমাকে কাছে পাওয়ার দহনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। আমি আর নিজেকে সামলাতে পারছি না। এতদিন অনেক কষ্টে আমি নিজেকে সামলিয়েছি, কিন্তু আজ আর সম্ভব নয়। তুমি না চাইলেও তোমাকে আজ আমার হতে হবে। আমাকে আমার অধিকার দিতে হবে তে। আমার ভিতরের আগুনকে তোমাকে ঠান্ডা করতেই হবে। জাঙ্কুকের কথাগুলো যেন তের কানকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। তের সারা শরীর ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে জাঙ্কুকের কথাগুলো শুনে। তে এতক্ষণে খেয়াল করলো জাঙ্কুক তের উপর, তের একদম কাছে। তের মুখে জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। তে জাঙ্কুকে কিছু বলতে চাচ্ছে, তবে জাঙ্কুক তেকে সেই সুযোগ আর দিল না। তের গোলাপের পাপড়ির মতো তুলতুলে ঠোঁট জোড়া জাঙ্কুক নিজের পুরুষালী ঠোঁটের দখলে নিয়ে নিল। জাঙ্কুকের হঠাৎ এমন আক্রমণে তের সারা শরীরে যেন এক অজানা শিহরণ খেলে গেল। তেরও আজ মন চাইছে জাঙ্কুকের কাছে নিজেকে সঁপে দিতে। তে যে জাঙ্কুককে খুব ভালোবাসে, কিভাবে জাঙ্কুককে প্রত্যাখ্যান করবে? তে এবার নিজেও জাঙ্কুকের সাথে তালে তাল মিলাচ্ছে। জাঙ্কুককে যেন তে সংকেত দিল আজ এক অতৃপ্ত মিলনে তেও সামিল হতে চায়। জাঙ্কুকের সত্তা নিজের মধ্যে ধারণ করার জন্য প্রস্তুত তে। জাঙ্কুক হঠাৎ করে তের ঠোঁট ছেড়ে দেয়, তারপর তের হাত দুটো নিজের এক হাতের মুঠোয় নিয়ে উপরের দিকে তুলে নেশালো কণ্ঠে তেকে বলল, তে আমি আমি তোমাকে। জাঙ্কুক নিজের কথা শেষ করার আগে তে নিচ থেকে জাঙ্কুকের ঠোঁটে হালকা একটা কিস করে কাঁপা কাঁপা স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুক, খুব ভালোবাসি। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি জাঙ্কুক। আমি শুধুই আপনার, একান্তই আমি আপনার জাঙ্কুক। জাঙ্কুকের মুখে যেন বিশ্বজয়ের হাসি। তেকে নিজের করতে পেরেছে জাঙ্কুক। তে জাঙ্কুককে ভালোবাসে। জাঙ্কুকের দীর্ঘ 7 বছরের সাধনাতে, সেই 7 বছর আগে বৃষ্টিতে ভেজা সেই তেকে দেখে প্রথম প্রেমে পড়া, তের কলেজের প্রফেসর হওয়া, তের দিকে নজর রাখা, শেষ অবধি তেকে বিয়ে করে নিজের করা, এই সব কিছুই আজ সফল। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি করলো না, ডুবে গেল তার তের মাঝে। তের কপাল, নাক, ঠোঁট, ঘাড় সব জায়গায় জাঙ্কুক নিজের বিষাক্ত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। জাঙ্কুকের এই চরম ভালোবাসার অত্যাচার তেকে ব্যথার বদলে চরম সুখ দিচ্ছে। এটাই তো এক নারীর কাছে তার স্বামীর দেওয়া চরম সুখ। বাইরের প্রকৃতিও যেন ধীরে ধীরে জাঙ্কুক আর তের ভালোবাসার ক্ষিপ্ততার সাথে ক্ষিপ্ত হয়ে উঠেছে। যেন প্রকৃতিও আজ মিলিয়ে যাচ্ছে জাঙ্কুক আর তের ক্ষুধার্ত মিলনে। জাঙ্কুকের এই ক্ষিপ্ত ভালোবাসা সামলাতে তের খুব কষ্ট হচ্ছে, তবুও তে হাসি মুখে জাঙ্কুকের সব ভালোবাসার অত্যাচার সহ্য করে যাচ্ছে। এই রাত তের কাছে খুব বিশেষ রাত। তের কাছে যেন রাতটা দীর্ঘ থেকে আরো দীর্ঘতম হয়ে যাচ্ছে। জাঙ্কুক হুট করে তের শাড়ির আঁচল টেনে নিচে ফেলে দিল। তের খুব লজ্জা করছে। জাঙ্কুকের এমন মারাত্মক ভালোবাসায় তের সারা শরীর বারবার কেঁপে উঠছে। এদিকে জাঙ্কুকের কোনো হুঁশ নেই। জাঙ্কুক তেকে পুরোপুরি নিজের আয়ত্তে নিতে ব্যস্ত। তের শরীরের মাতাল করা গন্ধে ডুবে যেতে ব্যস্ত হয়ে পড়েছে জাঙ্কুক। জাঙ্কুক যেন উন্মাদ হয়ে গেছে তেকে একদম নিজের করে নিতে। আজ মনে হচ্ছে তের কোনো নিস্তার নেই। সারা রাত ধরে চলতে তের উপর জাঙ্কুকের নির্মম অত্যাচার। সারা অন্ধকার রুম জুড়ে এখন চলছে শুধু নিঃশ্বাসের খেলা, নরনারীর চরম তৃপ্তিকর খেলা। নিঃশ্বাস যেন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। চরম উত্তেজনাপূর্ণ শব্দগুলো আটকে পড়ে যাচ্ছে রুমের 4 দেয়ালের মাঝে। ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নেই। প্রতিটি নারী চায় জীবনে এমন একজন আসুক যে পবিত্র ভালোবাসার চাদরে তাকে জড়িয়ে নেবে। পুরুষও একমাত্র তার নারীর ভালোবাসায় বন্দী থাকতে চায় সারা জীবন। ভালোবাসা একমাত্র যা দুজন নরনারীকে পরিপূর্ণ করে।